কথাটা বলে আরহাম চৌধুরী সেখান থেকে উঠে গিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। তিনি তার স্ত্রীর সামনে এই বিষয় নিয়ে কোনো প্রকার আলোচনা করতে চান না। এমনিতেই উনি ছোট ছেলে বলতে অজ্ঞান। তার উপর আবার যদি এসব শোনে, তাহলে যে তার অবস্থা কি হবে সেটা আন্দাজের বাইরে। নির্ভীক বুঝতে পারল যে তার বাবা এবার তাকে গুরুত্বপূর্ণ কিছু বলবে। রান্নাটা নির্ভয়কে সামলাতে বলে সে তার রুমে এসে দরজাটা বন্ধ করে বিছানায় বসলো। হ্যাঁ আব্বু, বলো, কোনো সমস্যা হয়েছে কি? আরহাম চৌধুরী কণ্ঠটা এবার একটু গম্ভীর শোনালো। সাইফুল মির্জাকে তো তুমি চিনো, ওই উৎসব মির্জার বাবা। হ্যাঁ আব্বু, আমি চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ ওনার কথা উঠছে কেন? দেখো নির্ভীক, সাইফুল মির্জার সাথে আমার যেমন শত্রুতা আছে, তেমনি ওর ছেলের সাথে তোমার শত্রুতা আছে। কিন্তু ব্যাপারটা হলো ওই সাইফুল মির্জার নজর এবার তোমার উপরে পড়েছে। ও নিজের আর নিজের ছেলের প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। তোমাকে বলা হয়নি যে ওই সাইফুল মির্জা আমার উপরে একটা অ্যাটাকও করিয়েছে। কি বলছো আব্বু? তুমি আমাকে জানোনি কেন? তুমি ঠিক আছো তো? ব্যস্ত হইও না নির্ভীক, আমি ঠিক আছি। এগুলো ছোটোখাটো ব্যাপার। ওই সাইফুলের এখনও আমাকে মারার ক্ষমতা হয়নি। তোমার আব্বু এতটাও দুর্বল না। আরহাম চৌধুরীর কথা শুনে ফোনের এই পাশ থেকে নির্ভীক হাসল। সে নিজেও খুব ভালো করেই তার বাবার বুদ্ধিমত্তা কতটা তা জানে। রাজনীতির যত বড় বড় চাল সবটা তো তার বাবার কাছ থেকেই শেখা। জানি আব্বু। ওরা কি আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছে? খবরটা তো তেমনই পেয়েছি। সাইফুল এখন ওর ছেলেকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। যে করে হোক ওরা তোমাকে ছাত্র ইউনিয়নের সহসভাপতির থেকে সরাতে চাইবেই। ওরা কিন্তু ভুল ঠিক কিছু বিচার করে না। তাই তুমি একটু সাবধানে থেকো। নির্ভীক একটা বাঁকা হাসি দিয়ে আরহাম চৌধুরীকে বলল। চিন্তা করুন আব্বু, আমি তো তোমারই ছেলে। একবার যখন আমি সহসভাপতির পদটা পেয়েছি, তখন সেখান থেকে আমাকে সরানোটা ওদের ক্ষমতার বাইরে। ওরা যদি নিজ ইচ্ছেতে সিংহের ডেরায় ঢুকে, তাহলে তো আর আমার কিছু করার নেই। ঢোকার ইচ্ছেটা ওদের নিজস্ব হলেও সেখান থেকে বেরোতে পারবে কিনা সেটা হবে আমার সিদ্ধান্ত। ওদেরকে ওদের মতো করে চলতে দাও আব্বু। ওই উৎসব মির্জা খুব ভালো করেই জানে যে আমার ক্ষমতা কতটুকু, আর আমি ওকে যতটুকু চিনি, কারো কথা শুনে চলা ওর ধাঁচে নেই। সেটা ওর বাপ হলেও না। তাই তুমি সাইফুল মির্জাকে নিয়ে ভেবো না, ওই দিকটা তুমি সামাল দাও, আর উৎসবের দিকটা আমি দেখে নিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে আজ পর্যন্ত কেউ নির্ভীক চৌধুরীর যে রূপটা দেখেনি, সেই রূপটা এবার ওই উৎসব মির্জা দেখবে। আরহাম চৌধুরী হাসলেন। তার ছেলের দক্ষতা আর বুদ্ধিমত্তার জন্য তার গর্ব হয়। এত অল্প বয়সে তার ছেলেটা রাজনীতির মতো জটিল একটা ব্যাপার যতটা সহজে বুঝতে পারে, তিনি নিজেও হয়তো সেটা পারতেন না। কিন্তু তাও হয়তো একটা থেকেই যায়। সবকিছুর আগে তো তিনি একজন বাবা। নিজের ছেলের বিপদের সংবাদ পেয়ে তো আর চুপ থাকতে পারেন না। কিন্তু ছেলের সামনে তিনি নিজের সেই দুর্বলতা কিছুতেই প্রকাশ করতে চান না। না হলে তার ছেলেটাও যদি দুর্বল হয়ে পড়ে, তবুও একজন বাবা হিসেবে ছেলেকে সাবধান করাটা তার কর্তব্য। আমি জানি নির্ভীক, তাও বলবো তুমি একটু সাবধানে থেকো। আমি কিন্তু নিজে তোমার উৎসাহ দেখে তোমাকে রাজনীতিতে এনেছি। এ নিয়ে তোমার মায়ের সাথেও আমার কম ঝামেলা হয়নি। কিন্তু তোমার ইচ্ছা ছিল বলে আমি তোমাকে সমর্থন করেছি। কারণ আমি তোমার মাঝে সেই সক্ষমতাটা দেখেছি। তোমার ভাইয়ের মাঝে সেটা দেখিনি বলে আমি কখনো তাকে রাজনীতিতে আসার কথা বলিনি। আর ও না নিজে থেকে কখনো আসতে চেয়েছে। তোমরা দুই ভাই আমার প্রাণ বাবা। সব কিছুর আগে তুমি আমার সন্তান আর আমি তোমার বাবা। দেখো, কখনো তোমাকে রাজনীতিতে আনার জন্য আমাকে আফসোস করতে না হয়। আমাকে তোমাকে মায়ের চোখে অপরাধী বানিও না। তুমি চিন্তা করিও না, যতদিন তোমার বাবা আছে তোমাকে সমর্থন করে যাবে। তুমি তোমার মতো করে শত্রুর মোকাবেলা করো, আর আমি তো তোমার পিছনে আছি। ওই সাইফুল মির্জা তোমার উপরে আঘাত করার আগে আমার থেকে বাঁচতে হবে। আমি জানি যে আমার ছেলে কখনো কোনো অন্যায় করবে না। তোমার বাবার সম্মানহানি হয় এমন কোনো কাজ তুমি করবে না। ভালো থেকো বাবা, রাখছি। আরহাম চৌধুরী ফোনটা রেখে দিতেই নির্ভীক বিছানায় গায়ে দিয়ে দিল।
শরীরটা তার বড্ড ক্লান্ত লাগছে। সারাদিন এই রাজনৈতিক বিষয় নিয়ে দৌড়াদৌড়ি, তারপর আবার পড়াশোনা, সবকিছু সামলাতে গিয়ে নিজের শরীরের দিকেই আর তার খেয়াল দেয়া হয় না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে মায়ের কোলে মাথাটা রেখে শান্তিতে ঘুমোতে, সব দুশ্চিন্তা মাথা থেকে বের করে দিতে, কিন্তু সেসব আর সম্ভব না। যে একবার রাজনীতিতে জড়িয়েছে, তার জীবনে শান্তি আর মাথা থেকে দুশ্চিন্তা বের করা কোনোটাই সম্ভব না। রাজনীতির প্রতি অনেক আগে থেকেই টান তৈরি হয়েছিল নির্ভীকের, সেটা অবশ্য তার বাবাকে দেখেই। নির্ভীকের রাজনীতিতে জড়ানো ওর মা কখনোই পছন্দ করতেন না। এই রাজনীতির জন্য তার স্বামীকে কতবার বিপদের মধ্যে পড়তে হয়েছে তার হিসেব নেই। তিনি মা হয়ে কিভাবে ছেলেকে আবার সে একই পথে পাঠাবেন? মায়ের সমর্থন না পেলেও প্রথম থেকেই বাবার পুরোপুরি সমর্থন পেয়েছে নির্ভীক। সে যে আগাগোড়া পুরোটাই তার বাবা আরহাম চৌধুরীর মতো হয়েছে। নির্ভীকের বড় ভাই নাহিদ আবার সম্পূর্ণ ওর বিপরীত। তার কাছে রাজনীতিতে জড়ানো মানে আগ বাড়িয়ে জীবনে বিপদ ডেকে আনা। কোনোদিনই তার রাজনীতিতে আগ্রহ ছিল না। নির্ভীককেও প্রথম প্রথম সে মানা করেছিল যেন রাজনীতিতে না জড়ায়, কিন্তু ধীরে ধীরে যখন বুঝলো যে ওকে এখান থেকে সরানো অসম্ভব, তখন সেও আর ওকে কিছু বলে না এখন। নাহিদ সবেমাত্র ভার্সিটির পড়া শেষ করেছে, তার আবার ব্যবসা খুব পছন্দ। আরহাম চৌধুরীর ব্যবসাতে সে যোগ দিয়েছে। নতুন বলে এখনো সব দায়িত্ব আরহাম চৌধুরী নাহিদকে দেয়নি। ধীরে ধীরে শিখে গেলে তখন পুরো দায়িত্বটা বড় ছেলের উপর দিয়ে দেবেন। তার নিজের দুই ছেলেকে নিয়েই প্রচন্ড গর্ববোধ হয়। এক ছেলে যেমন তার ব্যবসা সামলাতে ইচ্ছুক, তেমনি আরেক ছেলে ভবিষ্যতে তার রাজনীতির দিকটা সামলাতে ইচ্ছুক। দুই ছেলে দুই দিক সামলাবে। ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছিল নির্ভীক, নির্ভয়, বায়োজিৎ আর মহিন। বাকি তিনজনের দেখা এখনো পাওয়া যায়নি। ভার্সিটিতে ঢুকেই প্রভা তার কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে লাগলো। বেশি খুঁজতে হলো না তাকে, কেননা নির্ভীকরা সামনের দিকেই বসেছিল। নির্ভীককে দেখেই প্রভার মুখে হাসি ফুটে উঠল। সে সহসে সেদিকে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? নির্ভীক বেশ অনেকক্ষণ আগেই প্রভাকে দেখেছে, কিন্তু ভাবেনি যে প্রভা ওদের দিকেই আসবে। নির্ভীক সহ বাকি তিনজন প্রভার দিকে তাকালো। নির্ভীক ও সহাস্যে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রভা নির্ভয়ের দিকে তাকাতেই নির্ভয় বুঝতে পারল যে এবার প্রভা তাকে বলবে যে সে নির্ভয়কেও সালাম দিয়েছে। তাই প্রভা কিছু বলার আগে নির্ভয় বলল, ওয়ালাইকুম আসসালাম ছোট আপু। আমি জানি যে তুমি আমাদেরকেও সালাম দিয়েছো। নির্ভয় তারপর মহিনার বায়োজিৎকে বলল। এই, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, জানিস না? উত্তর দে। নির্ভয়ের কথা শুনে দুজনই উত্তর দিল। প্রভা এবার কি বলবে আর খুঁজে পাচ্ছে না। সে তো কোনো কাজে নির্ভীকদের কাছে আসেনি, সে তো এসেছিল নির্ভীকের সাথে কথা বলার জন্য। প্রভাকে চুপ করে থাকতে দেখে নির্ভয় বলে উঠল। কি হলো ছোট আপু, চুপ করে আছো যে? আমরা জানি যে তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলতে এসেছো, তো কথা বলছো না কেন? নির্ভয়ের কথা শুনে মহিনার বায়োজিৎ মুখ টিপে হাসলেও নির্ভীক হালকা রাগী ভাবেনি নির্ভয়ের দিকে তাকালো। সাথে সাথে নির্ভয় চুপ। কিছু বলবে প্রভা? নির্ভীকের প্রশ্ন শুনে প্রভা কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। আমতা আমতা করে বলল। আসলে বড় ভাই, আমি বলছিলাম যে আসলে হয়েছেটা কি, মানে আসলে তুমি কি আমাকে বলতে ভয় পাচ্ছ? প্রভা মুখ তুলে বলল। না না, ভয় পাচ্ছি না। আপনাকে দেখে আবার ভয় লাগে নাকি? প্রভার কথা শুনে নির্ভয় আবার বলে উঠল। কি বলছো ছোট আপু? ওই বজ্জাতের মুখ দেখে তোমার ভয় লাগে না? তোমার মুখে এটা প্রথম শুনলাম। আপনি ওনাকে বজ্জাত বললেন কেন ভাইয়া? প্রভা খানিকটা দুঃখী গলায় নির্ভয়কে প্রশ্নটা করল। নির্ভয়কে সে কথার উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে নির্ভীক প্রভাকে বলল। তুমি কি যেন বলবে বলেছিলে? নির্ভীকের প্রশ্নটা শুনে প্রভা আবার চিন্তায় পড়ে গেল। অনেক খুঁজে সে একটা প্রশ্ন বের করলো। আসলে বড় ভাই, আমার কিছু বই কেনা লাগতো, তো এখানে বই কোথায় পাওয়া যায় সেটা একটু বলবেন প্লিজ। প্রভার প্রশ্ন শুনে নির্ভীক কোথায় বই পাওয়া যায় সেই ঠিকানাটা বলে প্রভাকে জিজ্ঞেস করলো। তুমি কি এখানকার নও? না বড় ভাই, আমি এখানকার না। আমি তো এখানকার ভার্সিটিতে চান্স পেয়েছি বলে পড়তে এসেছি। ও, তাহলে তোমার বাড়ি কোথায়? প্রভা উত্তরটা দেবে তার আগেই সেখানে আগমন ঘটল নির্ভীকের বাকি তিন বন্ধু শাফিন, সাদাত আর শামীমের। প্রভার শামীমকে দেখে আবার কালকের ঘটনাটা মনে পড়ে গেল। তার এখন এখানে দাঁড়াতে অস্বস্তি হচ্ছে। প্রভা নির্ভীককে উদ্দেশ্য করে বলল।
আমি এখন আসি বড় ভাই, আবার পরে দেখা হবে। নির্ভীক প্রভার দিকে তাকিয়ে দেখলো হঠাৎ করেই মেয়েটা কেমন যেন গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে ওর এখানে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। নির্ভীক হয়তো বুঝতে পারলো প্রভার অস্বস্তির কারণ, তাই সেও হালকা হেসে জবাব দিল। ঠিক আছে, যাও। প্রভা সেখান থেকে তাড়াহুড়ো করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে বসতেই তার পাশে কালকের দুটো মেয়ে এসে বসলো। প্রভা ওদের দিকে তাকাতেই ওদের চোখ দেখে বুঝতে পারলো যে ওরা প্রভাকে কিছু জিজ্ঞেস করতে চাইছে। চোখে মুখে তাদের উৎসাহ উপচে পড়ছে যেন। তোমরা কি আমাকে কিছু বলবে? ওরা দুজন যেন এই প্রশ্নটারই অপেক্ষা করছিল। প্রভার কথাটা বলতে দেরি হলেও ওদের জিজ্ঞেস করতে দেরি হলো না। তুমি আসলে কে বলো তো? ওদের প্রশ্ন শুনে প্রভা ভেবাছেকা খেয়ে গেল। এটা আবার কোনো প্রশ্ন হতে পারে? সে তো কালকে তার পরিচয় দিল, এখন আবার সে কে এটা জিজ্ঞেস করার মানেটা কি? প্রভা বিরক্তি মাখা কণ্ঠে বলল। আমি কে মানে? আমি প্রভা। মেয়েগুলো দুদিকে মাথা নাড়িয়ে প্রভাকে বোঝাতে চাইলো যে তারা এটা বোঝাতে চায়নি যে প্রভার নাম কি, তারা অন্য কারণে প্রভাকে প্রশ্নটা করেছিল। আরে না, আমরা তো জানি তোমার নাম প্রভা। ওদের কথা শুনে প্রভা আরো বিরক্ত হলো। যখন জানে যে ওর নাম প্রভা, তাহলে আবার ঢং করে জিজ্ঞেস করার কি আছে? যখন জানোই যে আমার নাম প্রভা, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন আমি কে? আরে না, আমরা সেটা বলতে চাইনি। আসলে আমরা বলছিলাম যে তুই নির্ভীক ভাইয়ের কে হও বলো তো। না মানে, কালকে দেখলাম উৎসব ভাইয়ের সাথে কথা বলছো, আজকে আবার দেখলাম নির্ভীক ভাইয়ের সাথে কথা বলছো। আসলে ওনারা তো আমাদের কারোর সাথে কথা বলে না। উৎসব ভাই তাও দেখা হলে একটু হাসে, কিন্তু নির্ভীক ভাই, সে তো বাবা, আমাদের যেন চোখেই দেখতে পায় না। তাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি এমন করেছো যে ওনারা দুজনেই তোমার সাথে কথা বলছে। প্রভা এবার বুঝতে পারলো ব্যাপারটা। মেয়েগুলো তাকে নিশ্চয়ই নির্ভীকের সাথে কথা বলতে দেখেছে, তাই এখন ভাবছে যে সে নির্ভীকের কেউ হয়। ঠিক যেমন কালকে উৎসবের সাথে কথা বলেছিল বলে ভেবেছিল যে ও নিশ্চয়ই উৎসবের কেউ হয়। সাথে ওরা যে প্রভাকে ঠেস দিয়ে কথাগুলো বলেছে, প্রভার সেটা বুঝতে বাকি রইল না। কিন্তু প্রভার এবার রাগ হলো। সে উৎসব বা নির্ভীকের নানি হোক আর দাদি হোক, মা হোক বা খালা হোক না বোন হোক, তাতে এদের মতো মাথা ব্যথা কেন? আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা কি ভার্সিটিতে আসার পর থেকে আমি কার সাথে কথা বলছি সেইটা দেখতে থাকো, নাকি আমার পেছনে গোয়েন্দাগিরি করার জন্য তোমাদেরকে কেউ লাগিয়েছে? আমি উৎসব ভাইয়ের সাথে কথা বলি না, নির্ভীক ভাইয়ের সাথে কথা বলি, তাতে তোমাদের এত মাথা ব্যথা কেন? আর ওনারা কেন আমার সাথে কথা বলেন সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন, রাইট? আর তোমাদের সাথে কেন কথা বলে না সেটাও নিশ্চয়ই ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তোমরা যদি চাও তাহলে আমি ওনাদের তোমাদের কথা বলতে পারি যে আমার দুজন সহপাঠী আপনাদের সাথে কথা বলতে না পারার শোকে পাথর হয়ে যাচ্ছে। দয়া করে ওদের সাথে একটু কথা বলে ওদেরকে পুনরায় পাথর থেকে মানুষ বানিয়ে দিন। সে উৎসব বা নির্ভীকের নানি হোক আর দাদি হোক, মা হোক বা খালা হোক না বোন হোক, তাতে এদের এত মাথা ব্যথা কেন? কথাগুলো বলি প্রভা সিট থেকে উঠে গিয়ে অন্য একটা সিটে গিয়ে বসলো। এদিকে মেয়েগুলোর ইচ্ছে করছে প্রভাকে ঠাটিয়ে দুটো চড় লাগাতে, নয়তো টেনে প্রভার চুল ছিঁড়তে। কিন্তু তারা এটা করতে পারবে না। যে তাদেরকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিল তাকে গিয়ে জানাতে হবে পুরো ব্যাপারটা। মেয়েগুলো প্রভার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে ভাবলো। একবার শুধু মুন্নি আপুকে বলি, তারপর দেখব তোমার এত তেজ কোথায় যায়। আজকে টানা দুটো ক্লাস করেই রুম থেকে বেরিয়ে পড়ল প্রভা। তৃতীয় ক্লাসটা আর তার করতে ইচ্ছে করছে না। গন্তব্য এখন ক্যান্টিন। সিঁড়ি দিয়ে নেমে দোতলায় আসতেই প্রভা দেখল দোতলার সিঁড়িতে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে আবার স্টিলের স্কেল নেওয়া। প্রভা ওদেরকে তেমন কোনো পাত্তা দিল না, ভাবলো হয়তো বন্ধুরা মিলে গল্প করছে। প্রভা নেমে যেতে ধরলে একটা মেয়ে তাকে পিছন থেকে নাম ধরে ডাক দিল। ডাকটা শুনে প্রভা থেমে গেল, পিছন ঘুরে বলল। আমাকে কে ডাকলেন? রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো একটা মেয়ে প্রভার দিকে তাকিয়ে বলল। আমি ডেকেছি তোমায়। ও আচ্ছা, কিছু বলবেন? মেয়েটার পরনে জিন্স আর টপস, স্কার্ফ জাতীয় কিছুই সাথে পরেনি। মেয়েটা চুইংগাম চিবাতে চিবাতে বলল। নাম কি? এই তো একটু আগেই আপনি আমার নাম ধরে ডাকলেন, এরই মধ্যে ভুলে গেলেন? প্রভার কথা শুনে পাশ থেকে একটা মেয়ে ধমকে বলে উঠল।
এই মেয়ে, অতিরিক্ত কথা বলো না। মুন্নি যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। প্রভা জিজ্ঞাসু গলায় প্রশ্ন করল। মুন্নিকে? যে মেয়েটা প্রভাকে তার নাম জিজ্ঞেস করেছিল সে বলল। আমার নাম মুন্নি। তুমি কিন্তু এখনো তোমার নামটা আমাকে বলনি। প্রভা বুঝতে পারল যে এরা উত্তর না নিয়ে ছাড়বে না। সেও তাই আর বেশি কথা বাড়ালো না। নামই তো জানতে চেয়েছে। আমার নাম অনুপ্রভা শিকদার। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। বাড়ি কোথায়? ঢাকা। বাবা কি করে? ব্যবসা। আমাকে চেনো? দরকার নেই তো। প্রভা কথাটা বলার সাথে সাথেই পাশের মেয়েটা আবারও ধমক দিয়ে বলে উঠল। আবার অতিরিক্ত কথা বলছো? সিনিয়রদের সাথে পাঙ্গা নিও না। আর ওকে আপু বলে ডাকো। এবার মুন্নি সোজা হয়ে দাঁড়িয়ে প্রভার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রভাকে জিজ্ঞেস করল। নির্ভীকের পিছনে কেন ঘুরো? হঠাৎ এই প্রশ্নটা শুনে প্রভা একটু অবাক হলো। পুরো ভার্সিটিরই কি এই একটাই প্রশ্ন? আমি তো পিছনে ঘুরি না আপু। আসলামই 2 দিন হলো, পিছনে ঘোরার সময় পেলাম কই? আমারও তো প্রশ্ন সেটাই। 2 দিন হলো এসেই এত কেন উঠছো? শোনো, প্রথম এবং শেষবারের মতো তোমাকে সাবধান করছি, নির্ভীকের থেকে দূরে থাকবে। ওর সাথে কথা বলবে না। কিন্তু কেন কথা বলবো না আপু? মুন্নি ভ্রুকুচকে প্রভার দিকে তাকিয়ে বলে। কারণ আমি মানা করেছি তাই। ও তোমার বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক সেটা আমি চাই না। সেটা তো আমি জানতে চাইছি আপু, আপনি কেন চান না? মানে আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা তো আপনি ঠিক করে দেবেন না, রাইট? প্রভা এই কথাটা বলার সাথে সাথে পাশ থেকে একটা মেয়ে স্টিলের স্কেল দিয়ে জোরে প্রভার হাতে একটা বাড়ি দেয়। প্রভা ব্যথায় আহ! করে ওঠে। মেয়েটা খুব জোরে আঘাত করেছে প্রভাকে। প্রভা এবার রাগী কণ্ঠে বলল। আপনার আমার গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে? মুন্নি এবার প্রভার কাছে এগিয়ে এসে এক হাতে শক্ত করে প্রভার চোয়াল চেপে ধরে ঝাঁঝালো গলায় বলল। সাহসের তো এখনো কিছুই দেখায়নি। ভালোভাবে বোঝালাম, তোর কানে কথা গেল না। এখনো সময় আছে। যা বলছি চুপচাপ মেনে নে, না হলে তোর কী অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। আর খবরদার, যদি এ ব্যাপারে নির্ভীককে কিছু বলেছিস। মুন্নি এতই জোরে প্রভার চোয়াল চেপে ধরেছে, মনে হচ্ছে ওর গালে মুন্নির নখ বসে যাচ্ছে। প্রভা বুঝতে পারছে যে এখানে থাকা মানেই বিপদ। এরা ঠিক সুবিধার না। এখন মাথা গরম করলে চলবে না। তাকে ঠান্ডা মাথায় সবটা করতে হবে। প্রভা হাত সরানোর জন্য ইশারা করতেই মুন্নি আরো জোরে চেপে ধরল। প্রভা এবার ইশারায় সে রাজি বোঝালে মুন্নি ওকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। প্রভা কোনো মতে নিজেকে সামলাতে সিঁড়ি আঁকড়ে ধরে। মুন্নি আবারও আগের স্টাইলে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। প্রভা ওর থেকে 2 সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে। মুন্নির পাশের মেয়েটা প্রভাকে ব্যঙ্গ করে বলল। কি, বেরিয়ে গেল তো সব দম? এখন বল, আর কথা বলবি নির্ভীকের সাথে? প্রভা মনে মনে বলল। কথা তো আমি বলবোই, আর তোদের সব কটার কি অবস্থা করি সেটাও তোরা দেখ। প্রভা হঠাৎ করে মুন্নির পিছনে হাত দিয়ে দেখিয়ে নির্ভীক ভাই! বলে চিৎকার করে ওঠে। এদিকে নির্ভীকের নাম শুনে মুন্নি এক প্রকার লাফ মেরে ঠিক হয়ে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখে কেউই নেই। সে সামনে তাকিয়ে যেই না প্রভাকে ধমকাতে যাবে, অমনি দেখে প্রভা সেখানে নেই। মুন্নি ওর সঙ্গী সাথীদেরকে প্রভাকে ধরে আনতে বলে নিজেও ওদের পিছন পিছন ছুট লাগায়। এদিকে প্রভা এক ছুটে নিচে চলে আসে। তার এখন নির্ভীককে দরকার, কিন্তু কোথায় খুঁজবে এখন? তার পাশ দিয়ে যাওয়া একটা ছেলেকে নির্ভীকের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল নির্ভীক নাকি ভার্সিটির পেছনের দিকটায় আছে। প্রভা আগে পিছে কিছু না ভেবেই ভার্সিটির পিছন দিকে দৌড় লাগালো। ভার্সিটির পিছন দিকটা এসে এদিক ওদিক তাকিয়ে প্রভা নির্ভীককে খুঁজতে লাগলো। যেই না নির্ভীককে দেখতে পেল অমনি বড় ভাই! বলে জোরে একটা ডাক দিয়ে নির্ভীকের দিকে ছুটে গেল। এদিকে হঠাৎ এমন ডাক পেয়ে নির্ভীক বাইকে বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনে তাকিয়ে দেখে প্রভা ওর দিকেই ছুটে আসছে। পাশ থেকে ওর সব বন্ধুরা বলে উঠল। কিরে ভাই, এভাবে ছুটছে কেন? তোর নাম বলে। নির্ভীক সেদিকে তাকিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলল। সেটা আমি কি করে জানবো? এতক্ষণে প্রভা ওদের কাছে চলে এসেছে। প্রভা হাঁপাতে হাঁপাতে বলল। আপনাকে আমি সেই কখন থেকে খুঁজছি। আমি খুব বিপদে পড়েছি বড় ভাই। নির্ভীক উদ্বিগ্ন গলায় বলল। তুমি আগে শান্ত হও, তারপরে খুলে বলো যে কি হয়েছে।
নির্ভীক নির্ভয়ের কাছ থেকে পানির বোতলটা নিয়ে প্রভাকে খেতে বলল। পানিটা খাওয়ার পর প্রভা একটু শান্ত হলো। কি হয়েছে প্রভা, এখন বলো। প্রভা নির্ভীকের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। ওরা আমাকে মেরেছে বড় ভাই। কি? কে মেরেছে তোমাকে, আর কেনই বা মেরেছে? প্রভা এবার কেঁদে ফেলল। হাতের যে জায়গাটায় মেরেছিল সে জায়গাটাই একটু কেটে গেছে, লালও হয়ে উঠেছে, আবার গালটাও ভীষণ জ্বলছে। আমার হাতে স্টিলের স্কেল দিয়ে মেরেছে বড় ভাই। আবার জানেন, আমার গালও চেপে ধরেছিল। রাগেতে নির্ভীকের চোয়াল শক্ত হয়ে এলো। প্রভার গালে এখন আঙ্গুলের ছাপ বিদ্যমান, হাতটাও লাল হয়ে উঠেছে। তুমি চেনো ওদেরকে, নাম জানো? আমি তো চিনি না, কিন্তু যে আপুটা আমার গাল চেপে ধরেছিল তাকে পাশের আপুগুলো মুন্নি বলে ডাকছিল। মুন্নি নামটা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই অবাক হলো। নির্ভীক সন্দেহী গলায় প্রশ্ন করল। তুমি শিওর যে ওরা মুন্নি বলছিল? হ্যাঁ রে বাবা, ওর নাম মুন্নি। ও আবার এসব শুরু করেছে, এতবার করে বোঝানোর পরেও শোধরাল না। নির্ভীক এক প্রকার চেঁচিয়ে পাশ থেকে সাফিনকে ডেকে বলল। এক্ষুনি গিয়ে মুন্নি সহ বাকি সব কটাকে এখানে ডেকে নিয়ে আয়, বলবি আমি ডাকছি, 1 সেকেন্ডও দেরি করলে খবর আছে। সাথে সাথে সাফিন ওদেরকে ডাকতে চলে গেল। নির্ভীক প্রভার হাত থেকে পানির বোতলটা নিয়ে মুখ খুলে প্রভাকে হাতটা দিতে বলল। কোন হাত দেব? নির্ভীক শান্ত কণ্ঠেই বলল। যে হাতে ব্যথা পেয়েছ। প্রভা হাতটা বাড়িয়ে দিতেই নির্ভীক সেখানে ধীরে ধীরে পানি ঢালতে লাগলো, আর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বন্ধুরা। নির্ভীক নাকি নিচ থেকে কোনো মেয়ের হাত ধরে পানি দিয়ে দিচ্ছে, এটাও সম্ভব? হাতে পানি দেওয়া শেষে নির্ভীক প্রভার দিকে বোতলটা এগিয়ে দিয়ে মুখে পানি দিতে বলল। প্রভা বাধ্য মেয়ের মতো তাই করলো। নির্ভীক এই প্রথম হয়তো প্রভার দিকে এতটা মনোযোগ দিয়ে তাকালো। সামান্য কান্নাতেই মেয়েটার ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। পরনে তার আজ হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো বেনি করা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া। কারো মুখে সত্যি মায়া মায়া ভাবটা ফুটে ওঠে কিনা নির্ভীকের সেটা জানা নেই, কারণ সে তো কখনো কারোর মুখের দিকে এত মনোযোগ সহকারে তাকায়নি। আর যদি সত্যিই মুখে মায়া মায়া ভাবটা ফুটে ওঠে, তাহলে নিঃসন্দেহে নির্ভীকের কাছে সেই মায়াবী মুখের অধিকারী হলো প্রভা। প্রভা মুখে হালকা করে পানির ছিটা দিয়ে নির্ভীকের দিকে তাকাতেই নির্ভীক চট করে নিজের চোখটা ঘুরিয়ে নেয়। প্রভা ওর হাতের বোতলটা নির্ভীকের দিকে এগিয়ে দেয়। নির্ভীক সেটা নিয়ে এবার প্রভাকে জিজ্ঞেস করলো। প্রভা কিছু বলতে যাবে তার আগেই সেখানে সাফিন, মুন্নি আর তার দলবল নিয়ে হাজির হয়। ওদের আগমন দেখে নির্ভীক প্রভার উপর থেকে চোখ সরিয়ে নিয়ে মুন্নিদের দিকে তাকালো। মুন্নির মুখ দেখে বোঝার উপায় নেই যে সে একটু আগে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। সে নির্ভীককে দেখে একগাল হেসে প্রশ্ন করল। কিরে নির্ভীক, হঠাৎ এখানে রাখলি? কোনো সমস্যা? সমস্যাটা তো তুই বলবি মুন্নি, ওর গায়ে হাত তুলেছিস কেন? নির্ভীক প্রভাকে দেখিয়ে প্রশ্নটা করলো মুন্নিকে। এদিকে মুন্নি কিছুক্ষণ ভালো করে প্রভাকে দেখার পর বলল। কে এই মেয়ে? আর আমি কেন একে মারতে যাব? আমি তো একে চিনিই না। মুন্নির কথা শুনে প্রভা যেন আকাশ থেকে পড়ল। একটু আগেই তাকে এভাবে মেরে এখন বলছে তাকে চেনেই না। এত বড় একটা মিথ্যে বলল, তাও আবার প্রভার নামে। শুধু প্রভা একা অবাক হয়নি, বাকি সবাই একইভাবে অবাক হয়েছে। নির্ভীক সন্দেহী গলায় মুন্নিকে আবার বলল। তুই সত্যি ওকে চিনিস না? মিথ্যা বলবি না মুন্নি, আমি কিন্তু তোকে খুব ভালোভাবেই চিনি। মুন্নি এবারেও প্রভাকে চিনতে সম্পূর্ণ অস্বীকৃতি জানালো। না নির্ভীক, আমি বলছি তো যে আমি ওকে চিনি না। তুই কি আমাকে বিশ্বাস করছিস না? প্রভা এবারে আর চুপ থাকতে পারল না। মেয়েটা সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে। এভাবেই চলতে থাকলে তো নির্ভীক প্রভাকেই ভুল বুঝবে। এই মুন্নি আপু, যখন মেরেছেন তখন বলতে আবার ভয় পাচ্ছেন কেন? একটু আগে তো খুব বলেছিলেন যে আপনি কে আমি জানি না। আপনার কথা না শুনলে আপনি কী সব করে দেবেন যেন আমার সাথে। তো এখন মিথ্যা বলছেন কেন? আমাকে একা পেয়ে খুব সাহস বেড়েছিল তাই না? যেই বড় ভাইকে দেখেছেন অমনি ফাটা বেলুনের মতো চুপসে গেলেন তাই না? প্রভার কথা শুনে মুন্নি এবার তেতে উঠে বলল। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে কখন মেরেছি? একদম আমার নামে মিথ্যা অভিযোগ করবে না। আমি তো মিথ্যা অভিযোগ করছি না। আপনি তো সত্যি আমার গাল চেপে ধরেছিলেন, আর আপনার ওই বান্ধবীটা আমাকে স্কেল দিয়ে মেরেছিল। মুন্নি এবার নির্ভীকের দিকে তাকিয়ে বলল। নির্ভীক, তুই বিশ্বাস কর, আমি এমন কিছুই করিনি। আমি তো অনেক দিন আগেই এসব করা ছেড়ে দিয়েছি। বল, তোর কথাতেই তো
তোর কথাতেই তো আমি এসব করা ছেড়ে দিয়েছি। নির্ভীক এবার সত্যিই বুঝতে পারছে না যে কে সত্যি বলছে। এটা ঠিক যে মুন্নি আগে এসব করত, কিন্তু নির্ভীক নিষেধ করার পর থেকে অনেকদিন হলো যে আর এসব করে না। কিন্তু প্রভা কেন ওর নামে মিথ্যে বলতে যাবে? ওর হাতে মুখে এখনো মারের স্পষ্ট প্রমাণ আছে। ওর তো মুন্নির নামে মিথ্যে বলে লাভ নেই। নির্ভীক একবার মুন্নির দিকে তাকাচ্ছে তো একবার প্রভার মুখের দিকে তাকাচ্ছে। প্রভা বুঝতে পারলো যে নির্ভীক তাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। এরই মাঝে শামীমার বায়োজিৎ বলে উঠল, নির্ভীক, এই নতুন মেয়েটাই মনে হচ্ছে মিথ্যে বলছে। মুন্নি তো সত্যি এইসব মারপিট করা ছেড়ে দিয়েছে, আর ওকে মেরেই লাভটা বা কি? নির্ভীক, এই নতুন মেয়েটাই মনে হয় মিথ্যে বলছে। মুন্নি তো সত্যি এসব মারপিট করা ছেড়ে দিয়েছে, আর ওকে মেরে লাভটাই বা কি? ওদের যুক্তি শুনে প্রভা বলল, আর ওনার নামে মিথ্যা বলে আমার লাভটা কি ভাইয়া? না আমি ওনাকে আগে থেকে চিনি, আর না ওনার সাথে আমার জনম জনমের শত্রুতা আছে। তাহলে আমি কেন ওনাকে ফাঁসাতে চাইবো বলতে পারেন? প্রভা এবার নির্ভীকের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আপনিও কি মনে করেন যে আমি মিথ্যা বলছি বড় ভাই? তোমার কথা মতে মুন্নি তোমাকে মেরেছে। আমার কথা মতে না বড় ভাই, উনি সত্যি আমাকে মেরেছেন। ঠিক আছে, তো ও তোমাকে মারার কারণটা বলেছিল কি? প্রভা নির্ভীকের প্রশ্নের উত্তর দেবে তার আগেই মুন্নি নির্ভীককে বলল, এসব প্রশ্ন কেন আসছে নির্ভীক? আমি তো বললাম যে আমি ওকে চিনি না। নির্ভীক রাগী দৃষ্টিতে মুন্নির দিকে তাকিয়ে বলল, তুই ওকে না ছিল, আমি তো তোকে চিনি। প্রভা, তুমি বলো তো কি হয়েছিল? আসলে বড় ভাই আমি ক্লাস শেষে রুম থেকে বের হয়েছিলাম। দ্বিতীয় তলায় এসে দেখি ওনারা সবাই দাঁড়িয়ে আছে। আমি তেমন গুরুত্ব দেইনি ব্যাপারটায়। তো আমি যখন নামতে গেলাম তখন ওই মুন্নি আপু আমাকে নাম ধরে ডাকেন। আমি পিছনে তাকানোর পর উনি আমাকে আমার ডিপার্টমেন্ট, নাম, বাড়ি কই, আরও অনেক প্রশ্ন করেন। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। এরপর উনি বলেন যে আমি ওনাকে চিনি কিনা। আমি উত্তরে বলি দরকার নেই তো। প্রভা এই কথাটা বলার সাথে সাথে নির্ভয় হেসে ফেলে। প্রভা সেদিকে এক নজর তাকিয়ে আবারও বলতে শুরু করলো, এই কথাটা বলার পর পাশ থেকে ওনার একজন বান্ধবী আমার হাতে স্টিলের স্কেল দিয়ে আঘাত করে। তারপর আমি যখন রেগে যাই তখন ওই মুন্নি আপু এসে আমার চোয়াল চেপে ধরে এবং আমাকে হুমকি দেয় আমি যেন আপনার সাথে কথা না বলি। ওনার নাকি এটা একদমই পছন্দ না যে আপনি আমার বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক, এবং উনি যে আমাকে এ বিষয়ে হুমকি দিয়েছেন সেটা যদি আমি আপনাকে বলি তাহলে উনি নাকি আমার এমন অবস্থা করবে যেটা আমি ভাবতেও পারছি না। তারপর আমি যখন ওনাকে ছাড়তে অনুরোধ জানাই তখন আমাকে উনি ধাক্কা মেরে ছেড়ে দেন। তারপর আমি যখন ওখান থেকে পালিয়ে আপনার খোঁজে আসি। এখন আপনিই বলুন বড় ভাই, আমি কেন ওনার নামে মিথ্যা অভিযোগ আনবো? এই ঘটনার আগে তো আমি ওনাকে চিনতামও না। সবে মাত্র 2 দিন হলো এখানে এসেছি। আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে ওনার নামে বানিয়ে বানিয়ে আপনার কাছে বলবো? কথাগুলো এক নাগাড়ে বলে থামলো প্রভা। নির্ভয় ওর দিকে পানির বোতলটা এগিয়ে দিতেই প্রভা হাসি হাসি মুখ করে বলল, এটারই দরকার ছিল ভাইয়া। নির্ভীক এবার মুন্নির দিকে ঘুরে দাঁড়ালো। ইতোমধ্যে মুন্নি চুপসে গেছে। সে জানে যে নির্ভীক মিথ্যা বলা একদম পছন্দ করে না। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার, তুই ঠিক করার কে? শেষের কথাটা নির্ভীক এতটাই জোরে বলল যে মুন্নি সহ প্রভাও কেঁপে উঠল। মুন্নি কাঁপা কাঁপা গলায় বলল, ও ও ও মিথ্যা বলছে নির্ভীক। নির্ভীক, আমি 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 সত্যি ওকে চিনি না। তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতিস তাহলে এখনই তোকে একটা চড় লাগাতাম। আর একদিন যদি তোকে আমার ব্যাপারে এসব খবরদারি করতে দেখেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না। ক্ষমা চা প্রভার কাছে। মুন্নি এতক্ষণে নামিয়ে রাখা মাথা এবার তুলে বলল, অসম্ভব। আমি চাইবো ওর কাছে ক্ষমা? কখনোই না। ক্ষমা চা মুন্নি। না নির্ভীক, আমি ওর কাছে কখনো ক্ষমা চাইবো না। তুই আমাকে অন্য কিছু করতে বল, কিন্তু আমি ওর কাছে ক্ষমা চাইবো না। বেশ, তাহলে আমি অন্য কিছুর ব্যবস্থাই করি। প্রভা, ওরা তোমাকে স্টিল স্কেল দিয়ে মেরেছিল না? হ্যাঁ বড় ভাই। নির্ভয়, এক্ষুনি গিয়ে কয়েকটা স্টিল স্কেল নিয়ে আয় তো। ওর কাজ আবার ওকেই ফেরত দেব। প্রভা, তুমি ওকে মারতে পারবে না? প্রভা উচ্ছ্বসিত কণ্ঠে বলল,
পারবো না মানে মেরে একদম ভর্তা বানিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই হোক। নির্ভয়, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। মুন্নি এবার তো চোখে নির্ভীকের দিকে তাকালো। সে জানে নির্ভীক একবার যা বলে তাই করে। এখন যদি সত্যি সত্যি প্রভা ওকে মারে? নির্ভীক, তুই ওই মেয়েটার জন্য আমাকে মারতে চাইছিস? তুই আমাদের এতদিনের সম্পর্কের কথা ভুলে গেলি? এতদিনের সম্পর্কের কথা মানেটা কি? তোর আর আমার কখনোই সেই সম্পর্ক ছিল না। আর এই ঘটনাটা প্রভার সাথে ঘটেছে বলে আমি এমনটা করছি তা নয়। অন্য যে কেউ ওর জায়গায় থাকলে আমি তাই করতাম। নির্ভীকের শেষের কথাটা শুনে প্রভার একটু মন খারাপ হলো। অন্য যে কেউ আর প্রভা কি একটু আলাদা হতে পারতো না? এমনিতেই নির্ভীক তাকে একবারে বিশ্বাস করেনি বলে আগে থেকেই মনটা একটু খারাপ ছিল। এখন তো আরো বেড়ে গেল। শেষবারের মতো বলছি মুন্নি, প্রভার কাছে ক্ষমা চা। মুন্নি আর কোনো উপায় না পেয়ে প্রভাকে সরি। বলল। এটা না করলে নির্ভীক যদি আরো রেগে যায় তাহলে সমস্যা হবে। সবাই প্রভার কাছে ক্ষমা চাওয়া হয়ে গেলে নির্ভীক ওদের সবাইকে যেতে বলে। ওরা সবাই চলে যেতেই প্রভা নির্ভীককে বলল, আমি আসি বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর একটা কথা বড় ভাই, আমি কখনো মিথ্যা বলি না, অন্তত কাউকে ফাঁসানোর জন্য তো কখনোই না। কথাটা বলেই প্রভা সেখান থেকে চলে গেল। মনে মনে তার নির্ভীকের প্রতি খুব অভিমান হয়েছে। কিন্তু কেন? নির্ভীক ওকে একবারেই কেন বিশ্বাস করত? ও তো আর প্রভার অনেক দিনের পরিচিত না। প্রভা মনে মনে ভাবছে, আমি বা কেন ওনার কাছ থেকে এসব আশা করছি? কেন ওনার কাছে অন্য মেয়েদের থেকে আলাদা হতে চাইছি? কেন? এর কোনো উত্তর প্রভা পেল না। সে হয়তো নিজেও বুঝতে পারছে না যে তার মনের একটা জায়গা অন্য কেউ দখল করছে। সে যে নিজেই সেই জায়গাটা করে দিচ্ছে, এটাও হয়তো তার জানা নেই। তার জীবনে যে প্রণয়ের সূচনা হতে চলেছে এটাও সে বুঝতে পারছে না। তবে না হয় তার মনের অগোচরে এই সবটা হোক, ক্ষতি তো আর নেই। নির্ভীক, আমার ফোনের চার্জ কই রে? নির্ভয়ের প্রশ্ন শুনে নির্ভীক ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে ওর দিকে তাকালো। দিনের মধ্যে কমপক্ষে 10 বার নির্ভয় ওকে এই একটা প্রশ্ন করে। সারাদিন ফোন চালিয়ে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আর ফোনের চার্জার খুঁজে পায় না। তখন এসে নির্ভীককে জিজ্ঞেস করে যে ওর ফোনের চার্জার কই? প্রতিদিন এক প্রশ্ন কেন জিজ্ঞেস করিস নির্ভয়? তুই খুব ভালো করেই জানিস যে তোর ফোনের চার্জার আমার কাছে থাকে না। তুই নিজেই কোথাও একটা রেখে দিয়ে ভুলে যাস। নির্ভীকের কথা শুনে নির্ভয় দাঁত বের করে হেসে নির্ভীকের পাশে বসলো। আসলে কি বলতো ভাই, তোকে এই কথাটা না বলা পর্যন্ত না আমি খুঁজে পাই না। তাহলে এখন তো খুঁজে পাবি। যা, এখান থেকে বিরক্ত করিস না আমায়। কি বললে আমি তোকে বিরক্ত করি? কথাটা অভিমানী কণ্ঠে বললেও পরক্ষণেই আবার দাঁত বের করে হেসে বলল, ঠিকই বলছিস, আমি তোকে খুব বিরক্ত করি। তুই ভেবে দেখতো, আমি যদি তোকে বিরক্ত না করতাম তাহলে তোর জীবনটা কোন লেভেলের নিরামিষ হতো। জীবনে তো একটা প্রেমও করলি না যে আমার ভাবি এসে তোকে বিরক্ত করবে। নির্ভয়ের কথা শুনে নির্ভীক একটা হতাশার শ্বাস ফেলল। এই ছেলে ঘুরে ফিরে সে একই প্রসঙ্গ তুলে। নির্ভয় এবার সিরিয়াস ভঙ্গিতে নির্ভীককে বলল। এ ভাই বল না, তুই কি প্রেম কখনো করবি না? নির্ভীক এবার নির্ভয়ের দিকে তাকিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলল, আমাকে যে এত জ্ঞান দিচ্ছিস, তুই নিজে কেন প্রেম করিস না? আগে তুই প্রেম কর, তারপরে আমি করব। নির্ভীকের কথা শুনে নির্ভয় হালকা হাসল। প্রেম তো একবার তার জীবনে এসেছিল, জীবনেও এসেছিল, কিন্তু ধরে আর রাখতে পারল না। এদিকে নির্ভয়কে হঠাৎ করে চুপ থাকতে দেখে নির্ভীক ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল। তোর আবার কি হলো? প্রেমের কথা শুনে এমন চুপ করে গেলি কেন? নির্ভয় নিজেকে স্বাভাবিক করে বলল, আমাকে তো কেউ প্রেমের প্রস্তাব দেয় না যে আমি প্রেম করব। আর তুই কাউকে ভালোবাসিস না? নির্ভীকের হঠাৎ এমন প্রশ্নে নির্ভয় খানিকটা অবাক হলো। আজ পর্যন্ত নির্ভীক কখনোই ওকে এমন প্রশ্ন করেনি। সে এখন কি উত্তর দেবে? ও খুব ভালো করেই জানে যে নির্ভীকের কাছে মিথ্যে বলতে গেলে ও নিশ্চিত ধরা খাবে। এদিকে নির্ভীক মনে মনে খুব করে চাচ্ছে আজ যেন অন্তত নির্ভয় ওকে সত্যটা বলে দেয়। আর কতদিন এভাবে ওর থেকে সবটা লুকিয়ে রাখবে? নির্ভীকের খুব করে জানতে ইচ্ছে হয় যে নির্ভয়ের অনুভূতি ঠিক কতটা তীব্র ছিল, নাকি এখনো ততটাই তীব্র আছে। কিন্তু নির্ভয় এবারেও নির্ভীককে নিরাশ করে কথা ঘুরিয়ে নিল। নির্ভীক নির্ভয়ের অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেও আর কখনোই এ বিষয়ে নির্ভয়ের কাছে কিছু জানতে চাইবে না, যতদিন না নির্ভয় নিজ থেকে ওকে কিছু বলবে। এই নির্ভীক,
আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। নির্ভীক ভ্রুকুচকে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, কিসের উত্তর দেব? কেসটা কি বলতো আমায়? কিসের কেস? তোর আর প্রভার কেসটা কি? নির্ভীক এবার বিরক্তিকর দৃষ্টিতে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, হয় পরিষ্কার করে বল, না হলে রুম থেকে বেরো। এমন ভাব করছিস যেন বুঝতেই পারছিস না আমি কি ব্যাপারে জিজ্ঞেস করছি। না রে ভাই, আমি সত্যি বুঝতে পারছি না। আসলে কি বলতো, আমার তো আর তোর মতন অত বুদ্ধি নেই। ও, তাহলে তুই মানিস যে তোর থেকে আমার বুদ্ধিটা বেশি। আচ্ছা বাদ দে। তো আমি যেটা বলছিলাম, কি বলছিলাম আমি? নির্ভীক এবার অত্যন্ত রাগী দৃষ্টিতে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, তোর কি আমার হাতে চড় খাওয়ার ইচ্ছে হয়েছে নির্ভয়? আমার মাথা কিন্তু এমনিতেই গরম আছে। শেষ সুযোগ দিলাম, হয় কথাটা বলবি, নয়তো সোজা রুম থেকে বেরোবি। আরে ভাই, এত গরম হও কেন? বলছি তো, সত্যি করে বলবি তুই কি প্রভাকে পছন্দ করিস? নির্ভয়ের কথা শুনে নির্ভীক অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? তুই ফালতু কথাটা বলার জন্য আমার সময় নষ্ট করলি? শোন নির্ভীক, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি এমন দেখলি বলতো যে ভাবছিস আমি প্রভাকে পছন্দ করি? কি দেখিনি সেটা বল। তুই নিজে একবার ভেবে দেখ তো, তুই প্রভার সাথে যে ব্যবহারটা করছিস, অন্য কোনো মেয়ের সাথে আর এভাবে কথা বলিস বলিস বা বলেছিস? সত্যি করে বল। নির্ভয়ের কথা শুনে নির্ভীক একটু ভাবল। সে সত্যি হয়তো কখনো কোনো মেয়ের সাথে অত্যন্ত প্রয়োজন ছাড়া কথা বলেনি, কিন্তু নির্ভয়কে সেটা বুঝতে দেওয়া যাবে না। তুই কি পার্থক্য দেখলি আমায় বলতো? ও বিপদে পড়েছিল তাই আমি ওকে সাহায্য করেছি। এটা তো বাকি সবার ক্ষেত্রে আমি করি না? বাকি সবার ব্যাপার আর প্রভার ব্যাপারটা এক না নির্ভীক। বাকি সবার বিপদে তুই পাশে থাকলেও এতটা উত্তেজিত হোস না। ঠান্ডা মাথায় সবটা সামাল দিস। কোনো মেয়ে আঘাত পেলেও তুই কখনোই নিজে আগ বাড়িয়ে তার হাতে পানি দিয়ে দিস না, বরং অন্য কোনো মেয়েকে তার সাহায্যের জন্য ডাকিস। যেখানে ভার্সিটির কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলা তো দূরে থাক, তাদের দিকে তুই তাকাসও না, সেখানে প্রভাকে তুই নিজে আমাদের সাথে ক্যান্টিনে এক টেবিলে বসে খাবার অনুমতি দিয়েছিস। আর এটা কিন্তু নতুন নয় যে কোনো মেয়ে তোর সাথে বসতে চেয়েছে। কিন্তু তুই এটা মনে কর যে তুই ওই কিন্তু তুই এটা মনে কর যে তুই কোনোদিন কাউকে বসার অনুমতি দিসনি। তুই আগ বাড়িয়ে কখনো কোনো মেয়ের নাম জিজ্ঞেস করেছিস? করিসনি। কিন্তু প্রভাকেই করেছিস। ইভেন আজ যখন প্রভা ওর মুখে পানি দিচ্ছিল, তখনও আমি তোকে খেয়াল করেছি নির্ভীক। তোর ওর প্রতি দৃষ্টিটা অন্য মেয়েদের থেকে আলাদা ছিল। কারণ প্রভা অন্য মেয়েদের থেকে আলাদা নির্ভয়। ও অন্য মেয়েদের মতো গায়ে পড়া স্বভাবের না। তুই তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মেয়েদেরকেই ইগনোর করতিস। তুই কি এটা বুঝতে পারছিস না যে প্রভা তোর উপর ক্রাস্ট? নির্ভীক এবার আর উত্তর দিল না। সে নিজেও এটা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে প্রভা ওকে পছন্দ করে, কিন্তু বাকি মেয়েদের মতো নির্ভীক ওকে মুখের উপর বলতে পারে না যে আমার সাথে মেশার চেষ্টা করে না। মেয়েটা একটু চটপটে হলো, সহজ সরল। তার মধ্যে আসার পর থেকে শুধু সমস্যার মাঝেই পড়ছে। সব মিলিয়ে না চাইতেও যেন প্রভার প্রতি নির্ভীকের একটা দুর্বলতা তৈরি হয়েছে। নির্ভীককে চুপ থাকতে দেখে নির্ভয় বলল, দেখ ভাই, তুই তো আর সন্ন্যাস ব্রত গ্রহণ করছিস না যে তুই বিয়ে করবি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি ভালো লাগে তাহলে লাগতে দে, নিজেকে আটকাস না। আর প্রভা যে বাকি মেয়েদের থেকে একটু হলেও আলাদা, সেটা নিশ্চয়ই তোকে আমার বোঝাতে হবে না। নির্ভীক কিছু বলতে চাইছিল, কিন্তু নির্ভয় তাকে সে সুযোগ দিল না। সে চাই যে কথাগুলো নির্ভীককে সে বলেছে সেগুলো নিয়েই যেন সে ভাবে। নির্ভয় বিছানা থেকে উঠে বলল, আমার ঘুম পাচ্ছে ভাই, আমি গেলাম। তুইও ঘুমিয়ে পড়। আর একা ঘুমাতে সমস্যা হলে আমাকে বলতে পারিস। ভাবির এই তো কি হয়েছে, আমি আছি না, তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেবো। কথাটা বলতেই নির্ভীক ওর দিকে বালিশ ছুঁড়ে মারল। ততক্ষণে অবশ্য নির্ভয় সেখান থেকে চলে গেছে। নির্ভীক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজাটা আগে বন্ধ করে দিল, না হলে যে কোনো সময় আবার নির্ভয় চলে আসতে পারে। নির্ভীক দরজাটা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নির্ভয়ের সামনে ওর কাছে কথাগুলোর গুরুত্ব নেই বোঝালেও নির্ভীক নিজেও মনে মনে একই কথাগুলো ভাবছিল। নির্ভীকের প্রভার কান্নারত মুখটা মনে পড়ে গেল। কেমন ছোট বাচ্চাদের মতো অভিযোগ করে তখন বলছিল, ওরা আমাকে মেরেছে বড় ভাই। কথাটা মনে হতেই নির্ভীক নিজেই হেসে ফেলল। সে হাসির সাক্ষী হয়ে রইল আকাশের অসংখ্য তারা আর একটা চাঁদ। কোনো মানবীর চোখে যদি সে হাসি ধরা পড়ত, তাহলে হয়তো কিছুক্ষণের জন্য হলেও সেখানেই সে থমকে যেত। নিজের লজ্জা শরম ভুলে গিয়ে হয়তো বেহায়ার মতো তাকিয়ে থাকতো সেই হাসির অধিকারী মানুষটার মুখের দিকে। তার মনে মনে
আর মনে মনে প্রার্থনা করত যেন এই হাসি বন্ধ না হয়। কিন্তু সব আশা তো আর পূর্ণ হওয়ার নয়। হঠাৎই আবার নির্ভীকের হাসিটা থেমে গেল। সে কেন প্রভার কথা মনে করে হাসছে? নিজেই নিজেকে সে প্রশ্নটা করল, কিন্তু কোনো উত্তর পেল না। নির্ভীক মনে মনে ভাবল, তাহলে কি নির্ভর কথাই ঠিক? আমি কি প্রভাকে পছন্দ করতে শুরু করেছি? নিজের করা প্রশ্নের জবাবে নিজেই দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। না না, নির্ভয় ভুল বলছে। ও তো সবসময় বাড়াবাড়ি করে, এমন কিছুই না। নির্ভীক নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করলো যে ও প্রভাকে পছন্দ করে না, কিন্তু নিজের ভেতরের সত্তাটা যেন সেটা মানতেই চাইছে না। কেউ একজন ভিতর থেকে নির্ভীককে প্রশ্ন করছে। তুই যদি ওকে পছন্দ করেও থাকিস তাহলে সমস্যা কোথায়? আর যদি পছন্দ নাই করে থাকিস তাহলে ওকে এতটা গুরুত্ব দিচ্ছিস কেন? কেন ওকে তোর কাছাকাছি আসতে দিচ্ছিস? নির্ভীক আর ওসব নিয়ে ভাবতে পারল না। শেষ পর্যন্ত সে নিজেকে এটাই বোঝালো যে প্রভাকে সে পছন্দ করে না। মেয়েটা একটু সহজ সরল বলে ওকে একটু সাহায্য করছে, এর থেকে বেশি আর কিছুই না। রাতে দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে সকালে উঠতে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে যায় প্রভার। ঘুম থেকে তাড়াহুড়ো করে কোনো মতে রেডি হয়েই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে সকালের নাস্তাটাও করা হয়নি প্রভার, কিন্তু তাড়াহুড়ো করে কোনো লাভ হলো না। ভার্সিটিতে এসে পৌঁছাতেই ইতোমধ্যে তার প্রথম ক্লাস শুরু হয়ে গেছে। প্রভার আর ক্লাসে যেতে ইচ্ছে করলো না। ক্ষুধাও লেগেছে প্রচুর। ঘুমটা ঠিকঠাক না হওয়াতে মাথাটাও ধরেছে। প্রভা তাই ঠিক করলো আগে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবে, তারপর ক্লাস করবে। ক্যান্টিনে গিয়ে প্রভা দুটো পরোটা নিল। প্রভা এবার বসার জন্য টেবিল খুঁজতে লাগলো। 2-3টা টেবিল ফাঁকা আছে ঠিকই, কিন্তু সেগুলো নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি এখনো ঠিকভাবে। আর যেগুলো 2-1 জন করে বসেছে সেগুলোতে বসতে ইচ্ছে করছে না। চেনে না জানে না হুট করে কি আর কারোর সাথে বসে খেতে ইচ্ছে করে নাকি? এদিক ওদিক তাকাতেই প্রভার চোখ পড়ল নির্ভীক আর নির্ভয়ের উপর। আজকেও তারা একই টেবিলে বসে দুজন গল্প করছে। বেশ অনেকক্ষণ থেকে প্রভাকে খেয়াল করলেও প্রভা তাকাতেই নির্ভীক প্রভার উপর থেকে চোখ সরিয়ে নেয়। প্রভা যে ওদেরকে দেখতে পেয়েছে সে বিষয়টা নির্ভীকের অগোচরে নেই। সে ভেবেছিল প্রভা নিশ্চয়ই ওদের এখানে এসে আবার বসতে চাইবে, কিন্তু এতক্ষণ দেরি করছে কেন প্রভা সেটাই নির্ভীক বুঝতে পারছে না। কিন্তু প্রভা তাকে অবাক করে দিয়ে গিয়ে অন্য একটা টেবিলে বসে পড়ল। নির্ভীক প্রভার এই কাজে বেশ অবাক হলো। যে মেয়েটা তাকে দেখতে পেলে সবকিছু ছেড়ে ছুড়ে আগে তার সাথে কথা বলতে আসে, সেই মেয়েটা আজকে তাকে দেখেও দেখল না। নির্ভীকের কেন জানি ব্যাপারটা ভালো লাগলো না। নির্ভীক এই ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল যে কালকে প্রভাকে একেবারে বিশ্বাস না করায় প্রভার হয়তো একটু ওর উপর মনক্ষুণ্ণ হয়েছে। প্রভার শেষের কথা দ্বারা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেও তাই এই ব্যাপারটা নিয়ে আজকে প্রভার সাথে একটু কথা বলতে চেয়েছিল। প্রভাকে সে বোঝাতে চেয়েছিল যে তাকে প্রথমবারে বিশ্বাস না করার অনেক কারণই ছিল নির্ভীকের কাছে। কিন্তু প্রভা তার সেই সমস্ত পরিকল্পনা মাটি করে দিয়ে অন্য টেবিলে বসে পড়ল। কিন্তু নির্ভীক কেন জানি প্রভার সাথে এই বিষয়ে কথা না বলে থাকতে পারছে না। কেন জানি তার মন প্রভাকে বোঝাতে চাইছে যে সে প্রভাকে অবিশ্বাস করেনি, কিন্তু পরক্ষণেই আবার মনে হলো বিশ্বাসও তো করেনি। কিন্তু সে যাই হোক, তার এখন একটাই চিন্তা, প্রভার সাথে সে এই বিষয়ে কথা বলবেই। নির্ভীক একবার নির্ভয়ের দিকে তাকালো। এখন নির্ভয়ই তাকে সাহায্য করতে পারে, কিন্তু এই ছেলের সবটাতে বাড়াবাড়ি। আর ব্যাপারটা যদি নির্ভীক সম্পর্কে হয় তাহলে তো কোনো কথাই নেই। নির্ভীক তাও অনেক কষ্টে নিজেকে রাজি করিয়ে নির্ভয়কে একবার ডাকলো। নির্ভয়, নির্ভয় ফোনের উপর দৃষ্টি রেখেই বলল। 2 কান আছে, শুনতে পাচ্ছি, বলতে থাক। নির্ভীকের কথা যেন গুলিয়ে যাচ্ছে, তার কথা গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। সত্যি বলতে তার স্বভাবের সাথে এই ব্যাপারটা একেবারেই বেমানান যে সে তার বন্ধুকে দিয়ে একটা মেয়েকে ডেকে পাঠাবে। সে নিজে নিজেকে আশ্বস্ত করে বলল, এটা কি এমন ব্যাপার? একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তো আমি সেটা মেটাতে চাচ্ছি। ওকে গিয়ে ডেকে নিয়ে তো। নির্ভয় ফোনের উপর দৃষ্টি রেখেই বলল, তোর পেছনে তাকিয়ে দেখ। আমার এখন পেছনে তাকানোর সময় নেই ভাই, না হলে গেমের মধ্যে শত্রুর হাতে মরা পড়ব। তুই নাম বল, আমি গেমটা শেষ করে ডেকে নিয়ে আসছি। প্রভাকে ডেকে নিয়ে আয়। নির্ভীকের কথা শুনে নির্ভয় গেম খেলা বন্ধ করে ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। নির্ভীক নির্ভয়ের তাকানো দেখে এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলতে লাগলো। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে নির্ভয় এখন আবার ড্রামা শুরু করবে। এই নির্ভীক, তার মানে আমি কাল রাতে তোকে যেটা বলেছিলাম সেটাই ঠিক? বল, তুই প্রভাকে পছন্দ করিস তাই না?
এই তুই কি ওকে প্রপোজ করার জন্য ডাকতে বললি? নির্ভীক রাগী দৃষ্টিতে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, আমি বলি 1 লাইন আর তুই বুঝিস 5 লাইন, না? প্রভার সাথে কিছু কথা ছিল, তাই তোকে রাখতে বলেছি। ও, তার মানে অন্য কিছু না। তাহলে আমি ডাকতে পারবো না। তোর দরকার তুই গিয়ে ডেকে নিয়ে আয়। কথাটা বলে নির্ভয় আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। নির্ভীক এবার শান্ত কণ্ঠে নির্ভয়কে বলল, তোর দরকার তুই ডেকে নিয়ে আয়। যদি পছন্দ করতি তাও একটা কথা ছিল, তাহলে আমি দরকার পড়লে তুলে নিয়ে আসতাম প্রভাকে, কিন্তু এখন আর পারবো না। নির্ভীক বুঝতে পারলো এভাবে কাজ হবে না। নির্ভয়ের সাথে ওর ভাষাতেই কথা বলতে হবে। ঠিক আছে, তুই যখন ডাকবি না তখন থাক। এত তাড়াতাড়ি কি আর প্রেম হয়? ভেবেছিলাম প্রভার সাথে কথা বলতে বলতে হয়তো ভালো লাগবে, কিন্তু তুই তো আর সেটা হতে দিলি না। কথাটা শোনার সাথে সাথে নির্ভয় আবারও ফোনের উপর থেকে চোখ সরিয়ে নির্ভীকের দিকে তাকিয়ে বলল, সত্যি তুই প্রেম করবি প্রভার সাথে? দেখ, আমাকে একদম বোকা বানাবি না। হ্যাঁ রে বাবা, ওর সাথে তো সেই জন্যই কথা বলতে চাইছি। দেখ নির্ভীক, পরে কিন্তু তুই পাল্টি খাবি না। আমি প্রভাকে ডেকে নিয়ে আসছি, কিন্তু তুই আজকে সবটা ফাইনাল করেই ফেলবি। কথাটা বলেই নির্ভয় সেখান থেকে উঠে গেল। এদিকে নির্ভীক নির্ভয়ের কাজ দেখে মুখ টিপে হাসছে। এই ছেলেটা যে তাকে প্রেম করানোর জন্য কি কি করতে পারে সেটা তার ভাবনার বাহিরে। এদিকে খাওয়া শেষে প্রভা উঠে দাঁড়ায় চা আনার জন্য। প্রভা ক্যান্টিনের দোকানের কাছে আসতেই সেখানে নির্ভয়ও চলে আসে। নির্ভয় প্রভাকে দেখে বলল, আরে প্রভা, কেমন আছো? প্রভা নির্ভয়কে খেয়াল করেছিল না। ওর কণ্ঠ পেয়ে পাশে তাকিয়ে উত্তর দিল। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? নির্ভয় একগাল হেসে উত্তর দিল, আমিও ভালো আছি। তা তুমি নাস্তা করেছো সকালে? হ্যাঁ ভাইয়া, এখনই করলাম, এখন চা নিতে এসেছি। ও তাই নাকি? আমিও চা নিতেই আসলাম। তা আজকে যে তুমি আমাদের সাথে বসলে না, নতুন বন্ধু হয়েছে নাকি? না ভাইয়া, তেমন ব্যাপার না, আমি একাই বসেছিলাম, আসলে আপনাদেরকে আর বিরক্ত করতে চাইছি না। তুমি আমাদের বিরক্ত করবে কেন? বরং তোমার সাথে বসে ভালোই লাগছিল। চলো, তুমি এখন আমাদের সাথে বসে চা খাবে। প্রভা নির্ভয়ের প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দিয়ে বলল, না ভাইয়া, তার কোনো দরকার নেই, আমি একাই ঠিক আছি। সেটা বললে তো চলবে না। তুমি তো বলেছিলে যে তোমার একা বসতে ভালো লাগে না। তাহলে আজ কেন অন্য কথা বলছো? এখন ভালো লাগে ভাইয়া, অভ্যাস হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। প্রভা আরো হাজারবার মানা করলেও নির্ভয় একটা কথাও শুনল না। ওকে এক প্রকার জোর করেই ওদের টেবিলে নিয়ে গেল। দূর থেকে সবটাই নির্ভীক খেয়াল করছিল, এবং প্রভার আসতে না চাওয়ার কারণটাও হয়তো ওর অজানা নয়। প্রভা নির্ভীকের কাছে আসতেই নির্ভীককে শুধু একটা সালাম দিল। তার কণ্ঠে আজকে প্রতিদিনের মতো সে উচ্ছ্বসিত ভাবটা ছিল না। না, নির্ভীক কেমন আছে সেটা জানতে চাইল প্রভা। চুপচাপ এসে শুধু বসে পড়ল। নির্ভীকের কেন জানি প্রভার এই নিশ্চুপতা পছন্দ হচ্ছে না। সে আগ বাড়িয়ে প্রশ্ন করল। কেমন আছো প্রভা? প্রভা হালকা হেসে জবাব দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এরপর দুজনের কেউই আর কিছু বলল না। প্রভা কিছু বলতে চাইছে না, আর নির্ভীক চেয়েও বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎই নির্ভয়ের ফোনে রিংটোনের শব্দ পেয়ে সবাই সেদিকে তাকায়। নির্ভয় ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে কথা বলে আসছি। বলে উঠে যায়। আরও বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নির্ভীক প্রভাকে বলে উঠল, তুমি কি কোনো কারণে আমার উপর মন খারাপ করেছো প্রভা? প্রভার তৎক্ষণাৎ জবাব এলো, না তো বড় ভাই। কিন্তু আমার যে মনে হচ্ছে তুমি কালকের ব্যাপারটা নিয়ে আমার উপর রাগ করেছো। আমি তোমাকে কিন্তু অবিশ্বাস করিনি প্রভা। কিন্তু বিশ্বাসও তো করেননি বড় ভাই, আর আমি আপনার উপর রাগ করতে যাব কেন? আপনি আমাকে বিশ্বাস করতে পারেননি তো ঠিক আছে, এতে রাগ করার কি আছে? প্রভা মুখে না বললেও ওর মনের মাঝে যে কতটা অভিমান জমে আছে সেটা ওর কণ্ঠ শুনেই নির্ভীক বুঝতে পারছে। নির্ভীক এবার প্রভাকে বোঝানোর মতন করে বলল, দেখো প্রভা, আমাদের আলাপ খুব অল্প দিনের, সেটা তুমিও জানো। আর মুন্নিকে আমি অনেকদিন ধরে চিনি। আমি মানা করার পর আরও এসব করতো না। তারপর তোমাকে দেখেও এতটা আত্মবিশ্বাসের সাথে তোমাকে অস্বীকার করলো যে আমি কিছুক্ষণের জন্য তোমাকে অবিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম প্রভা। আসলে তখন সেই পরিস্থিতিতে আমি এত অল্প দিনের আলাপে তোমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না। নির্ভীকের কথা শুনে প্রভা হালকা হাসলো। নির্ভীকের দিকে তাকিয়ে বলল, আমিও তো আপনাকে অল্প দিনেই হলো চিনি বড় ভাই, তারপরেও তো আপনার উপর আমার বিশ্বাসের কমতি ছিল না। আমি তো আমার বিপদে আপনার কাছেই ছুটে গিয়েছিলাম। আমিও তো এটা ভাবতে পারতাম যে আপনি আমাকে সাহায্য করবেন কি না, বা আপনি ওই মুন্নি আপুর কথাই বিশ্বাস করবেন,
কিন্তু আমার সেটা মনে হয়নি। কেন জানেন? কারণ আমি আপনাকে বিশ্বাস করি। ওই মুহূর্তে আমার কেন জানি মনে হয়েছিল যে আপনি আমার কথা বিশ্বাস করবেনই। আমার আপনাকে বিশ্বাস করার জন্য আমাদের কতদিনের আলাপ সেটা মনে করার প্রয়োজন কিন্তু পড়েনি। তাহলে আপনার কাছে কেন সময়টা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল বড় ভাই? বিশ্বাস? এই শব্দটার ওপর থেকেই যেন নির্ভীকের আস্থা উঠে গেছে। কিন্তু ও প্রভার ওর প্রতি বিশ্বাস দেখে অবাক হলো, সাথে পুরনো কিছু স্মৃতিও মনে পড়ল। 11 বছর ধরে চেনার পরও যেখানে একজন নির্ভীককে বিশ্বাস করতে পারেনি, সেখানে তো এই মেয়েটার সাথে তার 11 দিনেরও আলাপ না, মাত্র 3 কি 4 দিন হবে। তার মাঝেই ও নির্ভীককে এতটা বিশ্বাস করে। আমি হয়তো আপনাকে অনেক বিরক্ত করেছি, তার জন্য আমি দুঃখিত বড় ভাই। আর এমন কিছুই করব না। যেখানে বিশ্বাস নেই সেখানে এই প্রভাব থাকবে না বড় ভাই। আমি আপনার চোখে আমার জন্য এক মুহূর্তের জন্য হলেও অবিশ্বাস দেখেছি বড় ভাই, যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি আর আপনাকে বিরক্ত করব না। কথাগুলো বলে থামলো প্রভা। ওর মনে নির্ভীককে নিয়ে অভিমানের পাহাড় জমেছে। নির্ভীকেরও কেন জানি আজ প্রভার অভিমানটা ভাঙাতে মন চাইছে। মেয়েটা রাগ করলেও খুব মিষ্টি দেখায়, একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসে আছে। নির্ভীক প্রভার উদ্দেশ্যে বলল। বড় ভাইয়ের দেয়া কষ্টটা কি ভোলা যায় না? নির্ভীকের কথা শুনে প্রভা একবার ওর দিকে তাকিয়ে আবার নিচের দিকে মুখ করল। নির্ভীক তা দেখে আবারও বলল। আচ্ছা, কি পেলে তোমার অভিমানটা কমবে বলো তো? এমনিতে বড় হলেও আচরণ তো বাচ্চাদের মতো, তা চকলেট দিলে কি তোমার অভিমানটা কমবে? প্রভা এবারেও কোনো কথা বলল না। তা দেখে নির্ভীক আবারও বলল। তুমি তো আমাকে বিশ্বাস করো, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু আমিও যে তোমাকে বিশ্বাস করি সেটা তুমি আমাকে জানাতে দেবে না তোমাকে? প্রভা এবার চট করে ওর মুখটা তুলে নির্ভীকের দিকে তাকালো। আপনি আমাকে বিশ্বাস করেন বড় ভাই? সেটা তো করি, কিন্তু কাল এক মুহূর্তের জন্য বিশ্বাসটা একটু নড়ে চড়ে গিয়েছিল। আজকে আবার সেটা শক্ত করলাম। কি কথা বলবে তো আমার সাথে? এতক্ষণে প্রভার মুখে হাসি ফুটল। সে তো এই কথাটাই শুনতে চাচ্ছিল যে নির্ভীক ওকে বিশ্বাস করে। হ্যাঁ বড় ভাই, কথা বলবো না মানে? প্রভার উচ্ছ্বসিত কণ্ঠ শুনে নির্ভীক এবার হেসে দিল। সে হাসিতে আরও একবার ক্ষতবিক্ষত হলো কারো হৃদয়। সে হাসিতে আরও একবার কারো হৃদয় থমকালো। সে হাসিতে আরও একবার নিষ্পলক ছেয়ে থেকে কারো কিছু সময় বেরিয়ে গেল। কিন্তু যে সেই হাসির অধিকারী, তার কি এসব ব্যাপারে খোঁজ আছে? নেই। নির্ভীক হাসি থামিয়ে প্রভার দিকে তাকাতেই প্রভা নিজের চোখ সরিয়ে নিল। তাড়াহুড়ো দেখিয়ে বলল। আমার ক্লাস শুরু হবে বড় ভাই, আমি এখন আসি। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করো। প্রভা চলে যেতে নিয়ে আরেকবার পিছন ফিরে নির্ভীককে ডাকলো। বড় ভাই। হ্যাঁ বলো, কিছু বলবে? আর কখনো আমাকে অবিশ্বাস করবেন না প্লিজ। আমি আর যাকেই মিথ্যা বলি না কেন, আপনাকে কখনো মিথ্যা বলবো না, কথা দিলাম। আর আপনার থেকে আমি অবিশ্বাস ব্যাপারটা মানতে পারবো না। কেন জানি কেউ আমাকে অবিশ্বাস করলে আমার খুব কষ্ট হয়। কখনো আর তার সাথে কথা বলতে মন চায় না, সে আমার যতই আপন হোক, যতই কাছের হোক। কিন্তু আজ আপনার সাথে কেন জানি বললাম, না বলে থাকতে পারলাম না। তাই অনুরোধ করছি, কখনো আমাকে নিয়ে কিছু সন্দেহ হলে সরাসরি আমাকে বলবেন, তাও আমাকে অবিশ্বাস করবেন না প্লিজ। আসছি। দেখতে দেখতে 4টা দিন পার হয়ে গেছে। প্রভা আর নির্ভীকের সম্পর্কের এই 4 দিনে যে খুব উন্নতি হয়েছে সেটা বলা যায় না, আবার অবনতিও হয়নি। মূল কথা, ওদের সম্পর্কটা যেমন ছিল তেমনই আছে। রোজ ভার্সিটিতে গিয়ে প্রভা একবারের জন্য হলেও নির্ভীকের সাথে দেখা করবেই। নির্ভীকও ওর সাথে ভালোভাবেই কথা বলে, কিন্তু কোথাও একটা যেন সে নিজেকে আটকে রেখেছে। কোনো একটা অদৃশ্য সীমানা যেন সে অতিক্রম করতে চায় না। প্রভা যদি নিজে থেকে ওদের সম্পর্কটা আরেকটু মজবুত করতে চায়ও, সেটা নির্ভীকের জন্য আর সম্ভব হয় না। এই রোজ ভার্সিটিতে আসা, হঠাৎ করে ওদের দেখা হওয়া, তারপর দুজন কেমন আছে সেটা জিজ্ঞেস করা, প্রভা কোনো সমস্যায় পড়লে সেটা নির্ভীককে জানানো, এর মাঝেই যেন ওদের সম্পর্কটা আটকে আছে। প্রভা মাঝে মাঝে ভাবে সে কিভাবে এই স্বভাবের হয়ে গেল। সে তো কখনোই কোনো ছেলের পেছনে এভাবে ঘোরেনি। এত চঞ্চলতাও তো তার স্বভাবের সাথে মানানসই নয়। সে চঞ্চল, কিন্তু সেটা শুধু তার নিজের মানুষের কাছে। ও যাকে আপন ভাবতে পারে না, তার সাথে তো স্বাভাবিক কথাবার্তাও বলতে পারে না। তাহলে কি সে নির্ভীককে আপন ভাবতে শুরু করেছে? হয়তো করেছে,
না হলে তো আর নিজে চেঁচে গিয়ে আর ওর সাথে কথা বলতো না। প্রভার এই ব্যাপারটা নিয়ে একটুও আফসোস নেই। যদি সে নির্ভীককে ভালোবেসে ফেলে তাহলে তো আর কোনো ক্ষতি নেই। সে যতটুকু জানতে পেরেছে তাতে নির্ভীকের অন্য কারোর সাথে সম্পর্ক নেই। সম্পর্ক হওয়া তো দূর, ও নাকি কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথাও বলে না। সেখানে প্রভার সাথে তো অনেক ভালোভাবে হেসে হেসেই কথা বলে। নিজ থেকে জিজ্ঞেসও করে যে প্রভা কেমন আছে। প্রভার মনে হয় নির্ভীকের মনেও হয়তো তার জন্য অল্প হলেও দুর্বলতা তৈরি হয়েছে। সেই জন্যই তো সে নিজের অনুভূতিগুলোকে বাড়তে দিচ্ছে। যদি সে একবার বুঝতে পারতো যে যার জন্য সে তার জীবনের প্রথম প্রণয়ের স্বপ্ন দেখছে, সে মানুষটা নিজ থেকে কখনোই এসব বাড়াতে চায় না। কোনো এক অজানা কারণেই সে নিজেকে এসব থেকে গুটিয়ে নিয়েছে। অবশ্য কারণটা হয়তো প্রভার অজানা। একটা মানুষ সারা জীবনের জন্য অন্য কারো জীবনে আসলে যে তাকে বিশ্বাস করতে হয় সবার আগে। সে মানুষটার প্রতিটি কথায়, প্রতিটি কাজে তার উপর বিশ্বাস রাখতে হয়। এতটুকু বুঝতে হয় যে আর যাই হোক না কেন, ওই মানুষটা কখনো তার খারাপ চাইতে পারে না। কখনো নিজের স্বার্থের জন্য সেই মানুষটার খারাপ চাইতে পারে না। কিন্তু সেই মানুষটা যদি নির্ভীককে বিশ্বাস করতে না পারে, যেখানে 11 বছরের সম্পর্কের পরই কেউ একজন অত্যন্ত আপন, অত্যন্ত নিজের কেউ তাকে বিশ্বাস করতে পারেনি, সেখানে কদিনের আগমনে একটা মানুষ তাকে কিভাবে বিশ্বাস করতে পারবে? সেও যদি সন্দেহ করে যে নির্ভীক নিজের স্বার্থের জন্য তার খারাপ চাইতে পারে, তখন সে কি করবে? বিশ্বাস জিনিসটা যে বড়ই ভয়ঙ্কর। একবার ভেঙে গেলে আর জোড়া লাগতে চায় না। হ্যাঁ, হয়তো দুটো সম্পর্কের মাঝে পার্থক্য আছে, কিন্তু দুটো সম্পর্কই তো একটাই শব্দ, বিশ্বাসের উপর তৈরি হয়। প্রভা যাকে নিজের সুখ ভাবছে, সে মানুষটা তাকে শুধু বিরহের যন্ত্রণাই দেবে। যাকে সে ভালোবাসতে চাইছে, সে মানুষটা যে তাকে বিরহের যন্ত্রণাও দিতে পারে, সেই খেয়ালটার হয়তো প্রভার হচ্ছে না। তার কাছে এখন নির্ভীক মানেই তার মুখে এক চিলতে হাসি ফোটানোর কারণ। তার কাছে এখন নির্ভীক মানেই তার হৃদয়ে প্রথম অনুভূতি সৃষ্টিকারী। তার কাছে নির্ভীক মানেই প্রণয়ের বাড়িধারা, যার প্রতিটা ফোঁটায় সে ভালোবাসা অনুভব করতে চায়। প্রতিটা বর্ষায় যার সাথে সে ভিজতে চায়। প্রতিটি বর্ষায় যার প্রণয়ের বৃষ্টিতে সে ভিজে প্রতিটি বর্ষায় যার প্রণয়ের বৃষ্টিতে সে নিজেকে সিক্ত করতে চায়। কিন্তু তার এইসব আশাকে অপূর্ণ রেখে হয়তো তার জীবনের বাকি বর্ষাগুলো বিরহেই কাটতে থাকবে। হয়তো একসাথে বৃষ্টিতে ভেজা কখনোই হবে না। নির্ভীকের প্রণয়ের বাড়িধারা হয়তো ওর হৃদয়কে সিক্ত করতে পারবে না। কিন্তু কে বলতে পারে, হয়তো এই ধারণাটা প্রভার ভালোবাসার কাছে হেরে গেল। তার জীবনের বাকি বর্ষাগুলোতে হয়তো নির্ভীকের নামেরই প্রণয়ী বাড়িধারা হলো। কেউই হয়তো জানে না যে কোনটা ঠিক। কারো কাছেই হয়তো এই প্রশ্নের উত্তর নেই। তবে সবটা না হয় সময়ই বলে দিক, যে নির্ভীক প্রভার সুখের কারণ হবে, নাকি আজীবন তাকে বিরহের যন্ত্রণায় ডুবিয়ে দেবে। ভার্সিটি আসার পর থেকে প্রভা আজকে নির্ভীকের দেখা পায়নি। ক্যান্টিনে গিয়েও দেখেছে, সেখানেও নির্ভীক বা ওর কোনো বন্ধুই ছিল না। কয়েকজনের মুখে শুনলো যে নির্ভীকের পার্টি অফিসে কি যেন গোলমাল হয়েছে, সেখানেই হয়তো নির্ভীক আছে। প্রভা ক্লাস শেষেও প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু তাও নির্ভীকের দেখা পেল না। পরে বাধ্য হয়েই সে বাড়ির পথে হাঁটা দিল। মনটা তার আজকে বড্ড খারাপ। নিজের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে চাওয়ার অপেক্ষা বড্ড পোড়ায়। তাও যদি অপেক্ষার পর মানুষটাকে দেখতে পাওয়া যায় তাহলে পূর্বের কষ্ট আর কষ্ট মনে হয় না। কিন্তু মানুষটা যদি দেখা না পাওয়া যায়, তাহলে যে অপেক্ষা করেছিল সেই কষ্টটা বুঝতে পারে। প্রভা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। ভার্সিটি থেকে ওর বাড়িতে যেতে খুব সমস্যা হয়। দূরত্বটা যদিও বেশি না, তারপরও রাস্তার অবস্থা একটু খারাপ হওয়ায় সহজে কোনো রিক্সা সেদিকে যেতে চায় না। বেশ অনেকক্ষণ ধরেই প্রভা গাড়ির জন্য অপেক্ষা করছে। এমনিতেই আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। প্রভা সাথে করে ছাতাটাও আনেনি। আনবেই বা কেন, সকালেই তো আকাশটা বেশ পরিষ্কার ছিল। হুট করেই মেঘ করলো। তার মধ্যে আজকে আর কোনো রিক্সাই ওর বাড়ির দিকে যেতে চাইছে না। এসব ভাবতে ভাবতেই প্রভা ওর কাঁধের উপর 2-1 ফোঁটা পানির অস্তিত্ব অনুভব করলো। মুহূর্তের মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেল। প্রভা তাড়াহুড়ো করে মাথার উপর ব্যাগটা ধরে পাশের যাত্রী ছাউনিতে গিয়ে দাঁড়ালো। এতক্ষণের খারাপ লাগাটা এখন বিরক্তিতে পরিণত হলো। একেই তো আজকে নির্ভীকের সাথে একটাবারের জন্যও তার দেখা হয়নি, তারপর আবার গাড়ি পাচ্ছিল না, আর সব শেষে বৃষ্টি। পরিস্থিতি যেন আজ প্রভার সাথে শত্রুতা করছে। কোনো কিছুই তার মন মতো হচ্ছে না। রাস্তায় এখন মানুষজন খুব কম। যাত্রী ছাউনির নিচেও
সে আর দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়ে দুটো সেখান থেকে চলে গেল। এখন প্রভা একাই দাঁড়িয়ে। প্রভা মনে মনে ভাবছে, যদি এখন নির্ভীক এখানে আসতো, যদি ওকে বলতো। প্রভা, চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তাহলে নির্ভীক কেন আসলো না? প্রভার মন খারাপটা আবার বেড়ে গেল। প্রভা বেঞ্চের উপর দিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর প্রভা খেয়াল করলো যে ওর পাশে কেউ একজন বসেছে।